শুধু বিধাতা সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। নারীর প্রতি পুরুষের সেই আদিম আকর্ষণ শুধু কবিতার গানেরই জন্ম দেয় না, ষড়যন্ত্রেরও জন্ম দেয়। হানি ট্র্যাপ, নারীকে ব্যবহার করে পাতা হয় ফাঁদ, বার করে আনা হয় গোপন তথ্য। সেই মৌর্য যুগ থেকে এই 2016 ভারত, একই পদ্ধতির ব্যবহার বারবার। সেই মধুর ফাঁদে এবার হাঁসফাঁস রাজনীতিও। এবার নাম জড়ালো বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তিনি আবার ইউপিএ আমলে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় পরামর্শদাতা কমিটির সদস্যও ছিলেন। অভিযোগ, তাকে হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে গোপন তথ্য বের করে নেয় এক অস্ত্র কোম্পানির প্রতিনিধি। বরুণ অবশ্য গোটা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু গান্ধী পরিবারের তরুণ সদস্যটি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা দেখাবো কিভাবে কাজ করে এই হানি ট্র্যাপ। তবে শুরুতেই দেখব কোন বিতর্ক বরুণ গান্ধীকে ঘিরে। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের মুখে মধুর ফাঁদে বিজেপি সাংসদ বরুণ গান্ধী। অভিযোগ উঠছে হানি ট্র্যাপে পড়ে তিনি নাকি দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। এই অভিযোগ তুলেছেন অস্ত্র কেনাবেচার চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী এডমন্ড অ্যালেন। এই চাঞ্চল্যকর পর্বে নাম জড়িয়েছে 5 জনের। বিজেপি সাংসদ বরুণ গান্ধী, অভিযোগকারী এডমন্ড অ্যালেন, অস্ত্র ব্যবসায়ী অভিষেক বর্মা, বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত মার্শাল এবং উইং কমান্ডার স্যাম সুলভেন। बाला तो बाला को ट्रैप किया उन्होंने। हनी ट्रैप, इंटेल वर्ल्ड की ओल्डेस्ट ट्रिक। तो उन्होंने बाला को एक्सपोज किया। बाला शायद उनके लिए यूजलेस हो गया था, और जो यूजलेस हो जाता है उसे या तो एलिमिनेट करते हैं या एक्सपोज। ऐसी ही है हमारी दुनिया। রিলের মতোই রিয়েলেও এই ধরনের হানি ট্র্যাপের অভিযোগ উঠেছে। মধ্যস্থতাকারী এডমন্ড অ্যালেন 16 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর দপ্তরে চিঠি লিখে অভিযোগ করেছেন, ইউপিএ আমলে প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য থাকাকালীন বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে হানি ট্র্যাপে ফাঁসান অস্ত্রের ডিলার অভিষেক বর্মা। চিঠিতে এডমন্ড অ্যালেন অভিযোগ করেছেন, 2000 সাল থেকে বরুণ গান্ধীর সঙ্গে পরিচয় রয়েছে অভিষেক বর্মার। তিনি বরুণের সঙ্গে বিদেশি যৌনকর্মীদের পরিচয় করান, তাদের ছবিও তোলেন, আর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করেই বরুণ গান্ধীর কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নানা গোপন তথ্য বের করেন। 2008 সালে অভিষেক বর্মা জেল থেকে ছাড়া পান। তারপরও 2012 সাল পর্যন্ত অভিষেকের ফার্ম হাউসে যেতেন বরুণ, যেখানে প্রতিরক্ষার সঙ্গে যুক্ত সংস্থার পাশাপাশি হাজির থাকত বিদেশি এক্সপার্টরা। প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির সঙ্গে প্রমাণও পাঠানোর দাবি করেছেন এডমন্ড অ্যালেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ, যদিও তিনি সরাসরি বরুণ গান্ধীর নাম করেননি। He has used foreign prostitutes, escort services to compromise a large number of very senior officers of Indian Defence Services, and in particular one member of Parliament of the BJP who was a member of the Defence Consultative Committee for a long time. সুলতানপুরের 36 বছরের বিজেপি সাংসদের দাবি, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমার যখন 22 বছর বয়স তখন অভিষেক বর্মার সঙ্গে আমার দেখা হয়, তারপর তার সঙ্গে আমার আর কখনো কথা হয়নি। আমি অভিষেককে চিনি কারণ তার বাবা মা রাজ্যসভার সাংসদ ছিলেন। পাশাপাশি বরুণ গান্ধীর দাবি, যেসব তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে তা সামনে এনে প্রমাণ করা হোক। এগুলি স্রেফ আমার চরিত্র হননের চেষ্টা। আমি প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদবের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করব। भारतीय जनता पार्टी और वरुण जी जवाब दें। आपके पास अगर तथ्य हैं जो आपको निर्दोष बताते हो, आप सामने कर दीजिए। যে অভিষেক বর্মার বিরুদ্ধে বরুণকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে, তিনি প্রাক্তন কংগ্রেস সাংসদ শ্রীকান্ত বর্মা ও বিমলা বর্মার ছেলে। তার বিরুদ্ধে আগেও গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। নৌসেনার ওয়ার রুমের তথ্য ফাঁসের অভিযোগে অভিষেক গ্রেফতারও হন। যদিও অ্যালেনের তোলা হানি ট্র্যাপের অভিযোগ খারিজ করে দিয়েছেন অভিষেক। তার বক্তব্য, অ্যালেন বলছেন, আমার কাছে নাকি 2002 সাল থেকে বরুণের বহু অশ্লীল ছবি রয়েছে। তাহলে এতদিন তিনি চুপ করেছিলেন কেন? 2012 সালের 18 এবং 21 অক্টোবর সিবিআই ও ইডির কর্তারা নিউ ইয়র্কে অ্যালেনের সঙ্গে দেখা করে। তখনই অ্যালেন এই অভিযোগ জানাননি কেন? 4 বছর পর যখন আমার জামিন হলো তখনই এই অভিযোগ তোলা হচ্ছে কেন? নিজের দলের সাংসদের বিরুদ্ধে এরকম চাঞ্চল্যকর অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী। बीजेपी के सांसद के ऊपर भी गंभीर आरोप लगा, हालांकि वो मुझे मालूम नहीं, वो मुझे मालूम नहीं। सर, देयर इज अ चार्ज अगेंस्ट वरुण गांधी का नाम लिए बिना I will not comment on other people. उनका कहना है कि जो रफाल डील उनका कहना है तो उनको कहने दो जो कुछ कहना है। গত মাসে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো চিঠির কপি মনোহর পারিক্করের কাছেও পাঠানো হয়েছে এবিপি আনন্দ।
বিজেপি নেতা স্বপন দাসকে দিয়ে শুরু করব। স্বপনবাবু একদম সরাসরি বরুণ গান্ধী অস্বীকার করেছেন এবং মানহানির মামলা করবেন এই হুমকি দিয়েছেন। আমার প্রশ্নটা একদম রাজনৈতিক। উত্তরপ্রদেশ ভোটের আগে কত বড় ধাক্কা, গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হলো। কোনো ধাক্কাই নয়, কারণ যে বিষয়টা নিয়ে বলা হয়েছে আর যাকে কেন্দ্র করে বলা হয়েছে সে হচ্ছে অভিষেক বার্মা। অভিষেক বার্মা নিজেই বলেছে যে ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। না না, অভিষেক বর্মাকে আপনি তার সার্টিফিকেটে বেশি ভরসা করবেন না। আমি তার সার্টিফিকেটের কথা বলছি, বলছি। 1 বছর আগে গ্রেফতার হয়েছিলেন এই প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে। আমি অভিষেক ভার্মার কথা বলছি না। অভিষেক ভার্মা সি এডমন্ড স্যালেনের পার্টনার ছিল। 2012 থেকে তাদের ছাড়াছাড়ি হয়েছে এবং তাদের ছাড়াছাড়ির মধ্যে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কিছু নিয়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে। অ্যালেনও এর বিরুদ্ধে মামলা করেছে, এও এর বিরুদ্ধে পাতিয়ালা কোর্টে মামলা করেছে, চলছে, এখনো পর্যন্ত চলছে। এখন এটা নিয়ে দুজন অস্ত্র দালালি করে বিভিন্ন সময় বিভিন্নভাবে হলো। কিন্তু আমি বলছি অভিযোগটা বরুণ গান্ধীকে ঘিরে, যিনি উত্তরপ্রদেশের বিজেপির মুখ হতে পারেন সেই সম্ভাবনাও রয়েছে। উত্তরপ্রদেশ থেকে সংসদে গেছেন না, সবই ঠিক আছে। এই ডিফেন্স কনসালটেটিভ যে কমিটি আছে বা পার্লামেন্টের যে কমিটি আছে, যে কমিটির মেম্বার বরুণ গান্ধী, আপনি এটা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখুন, এই কমিটির কোনো মেম্বারের এমন কিছু ক্ষমতা নেই বা তাদেরকে, এই কমিটিকে এমন কিছু তথ্য কখনো জানানো হয় না তারা ডিফেন্সের কোনো গোপন তথ্য তাদের কাছে যেতে পারে বা তারা জানতে পারে, এদের কাছে জানানো হয়। এটা একটা কথা। বেশ। দ্বিতীয় কথাটা হচ্ছে, একটা কমিটিতে শুধু একজন মেম্বার থাকে না। যদি আমি ধরেই নিই যে এই কমিটির মাধ্যমে কিছু তথ্য যেতেই পারে, তারা কিছু সুবিধা দিতে পারে, তো একজন মেম্বার নয়, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মেম্বাররা এই কমিটির সদস্য হন। তাতে কংগ্রেস থাকে, বিজেপি থাকে, সিপিএম থাকে, সিপিআই থাকে, অন্যান্য সব দলের যারা সব ওদের একটা থাকে। তো একজন শুধুমাত্র কিছু একটা তথ্য দিলেই তার ভিত্তিতে কাউকে কিছু অস্ত্রের ডিল কমপ্লিট হতে পারে, এমন ধরনের ঘটনা ভাবার কিছু কারণ নেই। বরুণ গান্ধী আপাত দৃষ্টিতে যা তথ্য পাওয়া গেছে তাতে কোনোভাবে জড়িত আমরা বিশ্বাস করি না। ওম প্রকাশ মিশ্র, কংগ্রেস ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং বলছেন সমস্ত তথ্য প্রমাণ সামনে আনা হোক। সুমন, তুমি বা আমরা কি করে জানতে পারলাম এটা? যে প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব প্রেস কনফারেন্স করে চিঠিটা পাস করেছে। চিঠিটা কাকে লেখা হয়েছে? প্রধানমন্ত্রীকে। কপি কাকে? মনোহর পারিক্করকে আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে। কবে? প্রায় 1.5 মাস আগে। অথচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিচ্ছু করা হয়নি। কেন? সেকেন্ড হচ্ছে, এই চিঠিটা বাইরে জনসমক্ষে আসলো কি করে? প্রাইম মিনিস্টার্স অফিস বা বিজেপি লিডারশিপ তারাই ফাঁস করে দেননি তো? এটাও কিন্তু প্রশ্নটা আসবে। থার্ড হচ্ছে, যেটা মাচ মোর সিরিয়াস লেভেলে, যে বরুণ গান্ধী বিজেপির সঙ্গে যুক্ত, দীর্ঘদিনের সাংসদ, মেনকা গান্ধীর পুত্র। উত্তরপ্রদেশ ইলেকশনে তার প্রজেকশনের ব্যাপার নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি গত 6 মাস ধরে চলছে, যে বিজেপির ইন্টারনাল সার্ভে বলছে তিনি নাকি গ্রহণযোগ্য মুখ, অথচ বিজেপি লিডারশিপ অ্যাকসেপ্ট করছে না। তো তার ফলে এই একটা অ্যাঙ্গেলটাও কিন্তু রয়েছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল করে দেখো, 2.5 বছর হয়ে গেল, কত প্রোগ্রাম করলে, কত ঝামেলা করলে, কত নাকি আমরা কংগ্রেস করাপশন করেছে, একটা not a single person from Indian National Congress has been apprehended by Government of India. মোদি সরকারের হয় ব্যর্থতা, আর না হলে যত অভিযোগ তোমরা মিডিয়া কুল করেছিলে বা অন্যান্য রাজনৈতিক দলগুলি করেছিল, দ্বিতীয়ার্ধে ওম প্রকাশ বাবু, ইউপিএ দ্বিতীয়ার্ধে এতজন গ্রেফতার হয়ে গেছেন, বিজেপি ভাবছে যে গ্রেফতার শুরু করলে রাখবো কোথায়? হ্যাঁ, ইস্যুটা হচ্ছে যে বিজেপি প্রোপাগান্ডার উপর ভিত্তি করে পার্টি। এইটাতে কি হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে দুটো কথা আমি দ্রুত একটা রিঅ্যাকশন নিয়ে অন্তর্ঘাত হতে পারে। বরুণ গান্ধীর এই তথ্য সামনে আসা বিজেপির ভেতরের অন্তর্দ্বন্দ্বের কারণ হতে পারে। চিঠিটা কি করে স্পষ্ট ইঙ্গিত, এমন কোনো কারণ পিএমও থেকে চিঠি লিখা হয় না। এমন না, পিএমও থেকে কেন কোনো পিএমও থেকে বিবৃতি হয়নি কেন? এখনো 1.5 মাস হয়ে গেছে, কোনো বিবৃতি নেই কেন? ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, ডিফেন্স মিনিস্টার বলছে ও সে কিছু জানে না, ওটা কিছুই বোঝেনি। ওটা আপনি আগে বলেছেন, উত্তরটা আমি দিয়েছি। জানে না, আমি উত্তরটা দিই। 16 সেপ্টেম্বর এই চিঠিটা লিখেছেন, এটা দাবি করা হয়েছে। এবং পিএমও অফিসে যত অভিযোগ আসবে প্রত্যেকটা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে, আর উত্তর দিতে বাধ্য আছেন, এমন কিছু ঘটনা নেই। আর প্রত্যেকটা একটা চিঠির পর এমন একটা বিষয় যখন হয়েছে, নিশ্চয়ই তার ইনভেস্টিগেশন যেমন ভাবে করা উচিত গোপনে, নিশ্চয়ই করা উচিত। ঠিক, আমি দ্রুত একবার দর্শকদের দেখিয়ে দেবো যে এই হানি ট্র্যাপ কিভাবে শিকার ধরে, হানি ট্র্যাপের মোডাস অপারেন্ডিটা ঠিক কিরকম দেব।
সামনে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিজেপি পরোক্ষে সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্বকে ভোটে ব্যবহার করতে চাইছে। দেশ জুড়ে হাওয়া তৈরির জোরালো চেষ্টা চলছে। ঠিক সেই মুহূর্তে বিজেপিরই সাংসদ বরুণ গান্ধীকে মহিলার টোপ দিয়ে প্রতিরক্ষা সংক্রান্ত নানা তথ্য বের করে আনার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। আরও একবার সামনে এলো সেই বহু পরিচিত শব্দ হানি ট্র্যাপ। কি এই হানি ট্র্যাপ? সহজ কথা বলতে গেলে মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরির ফাঁদ পেতে কারো থেকে গোপন তথ্য বের করে নেওয়া। সেই তথ্য দেশের নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয় সংক্রান্ত হতে পারে, আবার কর্পোরেট লড়াইয়ের ক্ষেত্রে টেন্ডারের রেট বের করতেও হতে পারে। বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য আদায়েও পাতা হয় এই হানি ট্র্যাপ। এক্ষেত্রে প্রথমে এমন কোনো ব্যক্তিকে টার্গেট করা হয় যার কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই ব্যক্তিকেই নারী সংসর্গের ফাঁদে ফেলা হয়। তারপর কখনো সেই বাহানায়, কখনো নারী সংসর্গের ছবি বা ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করে আদায় করে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সব তথ্য। তবে হানি ট্র্যাপ কোনো নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে এই ঘটনা সামনে এসেছে, যার জনপ্রিয়তম নজির মাতাহারি। মাতাহারি পেশায় ছিলেন নর্তকী। আসল নাম মার্গ্রেথা গ্রাথরুদা জিলি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে এই সুন্দরীর বিরুদ্ধে। নিজের নাচের দক্ষতাকে কাজে লাগিয়ে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিবিদদের নিজেদের দিকে টানতেন মাতাহারি। বের করে নিতেন নানা গুরুত্বপূর্ণ তথ্য। 1917 সালে প্যারিসের হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। 41 বছর বয়সে গুলি করে খুন করা হয় তাকে। এরকমই আরেকজন ছিলেন ন্যান্সি ওয়েক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটিশ এজেন্ট তার রূপে গুণে ছলা কলায় হিটলারের বহু তুখোর অফিসারের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন। তার নাম হয়েছিল হোয়াইট মাউস। তুখোর এই ব্রিটিশ এজেন্ট জার্মান সেনা অফিসারদের এমনভাবে মুগ্ধ করে রাখতেন যে যুদ্ধের আগে অত্যন্ত কড়াকড়ির মধ্যেও তাকে তল্লাশি কিংবা তার উপর নজরদারির কথা কোনোদিন কল্পনাও করেননি তারা। ভায়োলেত্তা সেনা। 5 ফুট 9 ইঞ্চির এই রুশ সুন্দরীর এতটাই আকর্ষণ ছিল যে 1985 সালে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার প্রবল টানাপোড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য বার করে আনতে সক্ষম হয়েছিলেন সেনা। তার প্রেমে তখন হাবুডুবু খাচ্ছিলেন মার্কিন অফিসার ক্লেটন লোনেথ্রি। 1986-তে মর্ডেকাই ভানুনু নামে ইসরায়েলি টেকনিশিয়ান যখন তেল আভিভের পরমাণু কর্মসূচি ফাঁস করে দিতে ব্রিটেন পৌঁছে গিয়েছিলেন, তখন তাকেও এভাবেই এক মহিলার ফাঁদে ফেলে রোমে নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। বাস্তবে যেমন হানি ট্র্যাপের উদাহরণ ঝুড়ি ঝুড়ি, তেমনি সুন্দরী চক্রীদের কীর্তিকলাপ কখনো সাহিত্যে, কখনো ছবির পর্দায় উঠে এসেছে, যেমন থ্রি মাস্কেটিয়ার্সের মেলেডি। You can't shoot. They'll hear you. হানি ট্র্যাপ আছে, থাকবে। এর থেকে বাঁচার উপায় তো সংশ্লিষ্ট ব্যক্তিকেই খুঁজতে হবে। এবিপি আনন্দ। গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গদাধরবাবু, একটা পরিসংখ্যান বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 3 বছর যত উপন্যাস লেখা হয়েছে তার 71% হানি ট্র্যাপকে কেন্দ্র করে বিভিন্নভাবে উপন্যাসের পরতে এসেছে, যেখানে জীবন, রিয়েল লাইফ, উপন্যাস, রিয়েল লাইফ, ফিল্ম সবগুলো মিশে যাচ্ছে এখানে। দেখুন, হানি ট্র্যাপটা আপনি যদি কৌটিল্যর অর্থশাস্ত্র যান, ওখানে কিন্তু হানি ট্র্যাপের ব্যাপারে লেখা আছে। এটা হচ্ছে স্প্যানাজের বহু পুরনো প্রাচীন ব্ল্যাকমেলিং পদ্ধতি। এটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি। মানে মাতাহরির কথা বললেন, একদম মাতাহরি ভীষণ ফেমাস, এবং মাতাহরি এমন চার্ম ছিল যে বহু বহু জেনারেল ওর কাছে মাথা নত করেছে। এবং এই যে সৌন্দর্য দিয়ে, বডি সৌন্দর্য দিয়ে যে আমরা যাকে বলি উইনিং দ্য এজেন্টস, এটা কিন্তু এখনও চলছে। আপনাকে উদাহরণ দিতে পারি, আমি একটা ঘটনা বলি। আমাদের পাশের দেশ সিকিম, সিকিমে হঠাৎ একটি ভদ্রমহিলা, আমেরিকান ভদ্রমহিলা যার নাম মিসেস হোপ কুক, উনি এলেন এখানে, ভিসা নিয়ে এলেন, স্টুডেন্ট ভিসা, অ্যানথ্রোপোলজি রিসার্চ করতে। এমন টাইমে এলেন এবং থাকলেন উনি প্ল্যান্টার্স ক্লাব দার্জিলিংয়ে একদম। এবং এই সেই দিনই আবার ওই প্ল্যান্টার্স ক্লাব প্যালডেন চোগিয়াল, 12 চোগিয়াল, ওখানে স্টে করছে। রাতে আলাপ হলো, 2-3 দিন থাকলেন। এবং এই হ্যান্ডেলার আমি নিজে ডিল করেছি সে সময়, পিটার বার্লে, যে কনসাল জেনারেল কলকাতা, এটাকে ম্যাচিওর করে, এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে আপনার 1963 3 মার্চ মাসে মিলন হলো, 3 মাস পর তাদের বিয়ে হলো। ট্র্যাজিক হচ্ছে কি শুনুন, বিয়ে হলো এবং ইনি হলেন গ্যালমো হয়ে থাকলেন। 73 যেদিন ইন্ডিয়ার অ্যানেক্সন হয়ে গেল, ভদ্রমহিলা উড়ে গেলেন।
উড়ে গেলেন, দুটো বাচ্চা ছেড়ে দিয়ে উড়ে গেলেন। আলটিমেট আপনারা জানেন সব যে চৌকিয়াল, বুড়ো চৌকিয়াল 1980 ইয়ার্সে মারা গেলেন। এই যে একটা হনি ট্র্যাপের ঘটনা যেটা বললাম, এটা এরকম আমার চোখে দেখা, আমাদের সবাই এ করে। আপনি দেখুন হনি ট্র্যাপ শুধু যে এখন বিজনেস ওয়ার্ল্ডের স্প্যানেজ ইজ ওয়ান, কিন্তু ইকোনমিক ইন্টেলিজেন্স যেটা এখন চলছে দুনিয়াব্যাপী, যেটা চলছে ইকোনমিক ইন্টেলিজেন্স, এই যে অস্ত্র বা ডিফেন্স যে হচ্ছে বা কর্পোরেট, এইটার প্রায়োরিটি সব থেকে বেশি। পলিটিশিয়ান, বিজনেসম্যান, এদের সমস্ত অনেক ঘটনা আপনাকে বলতে পারে, অনেক আমাদের কাছে আছে ইন্ডিয়ান ঘটনা, যেখানে বড় বড় হস্তি এখানে হয়ে গেছে। কিন্তু সুতরাং এই যে কোটি কোটি টাকা ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো আছে, যেন জেমস বন্ডের যে কোনো ফিল্মে দেখা যায়, তারা একদিকে শিকার হচ্ছে, আবার তাদের কাউন্টার ইন্টেলিজেন্স তাদের বাঁচানোর। যেমন ধরুন আমি কতগুলো পরিসংখ্যান দেখছিলাম, 1950-তে প্রথম ঘটনা ঘটে, 1950 রাশিয়াতে হয়েছিল প্রথম, যখন নেহরুর গভর্নমেন্ট, সেখানে একজন ইয়াং ডিপ্লোম্যাটকে কেজিবি ধরলো। নেহরু সেখানে কি বলেছেন জানেন তো? নেহরু বলেছেন ঠিক আছে, ও বাচ্চা ছেলে, ওকে ওয়ার্ন করে দাও, ডেকে নিয়েছিল লোকে। কিন্তু তারপরের ঘটনাগুলো দেখুন, কেভি উনিকৃষ্ণন দেখুন, সে রয়ের একজন সিনিয়র অফিসার, চেন্নাইয়ে পোস্টিং, একদম ও আমেরিকান এয়ার হোস্টেস দিয়ে ধরলো। আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্টেলিজেন্স রতন সাইকেল, একদম একই ঘটনা। ঠিক, আপনি ঘটনাগুলো যে পরপর দেখেন, এই ঘটনাগুলো দর্শকদের আমি দেখিয়ে দেবো। তার আগে জানাবো যে এতটাই বাস্তব এই হানি ট্র্যাপ, 2014 সালে সেনাবাহিনীকে রীতিমতো নির্দেশিকা জারি করতে হয়েছিল, সতর্ক করতে হয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিককে। দেখুন, দেশের নিরাপত্তার ভার তাদের কাঁধে, তাই প্রতিরক্ষার হাল হকিকত সেনার থেকে কেউ ভালো জানে না। দেশের ভান্ডারে কোন কোন অস্ত্র রয়েছে, কোন দেশের সঙ্গে কোন অস্ত্র কেনার চুক্তি হচ্ছে, কোন সেনাঘাঁটিতে শত্রুপক্ষের বিরুদ্ধে কোন ছক কষা হচ্ছে, এই সব কিছুই জমা হয় সেনার তথ্য ভান্ডারে। স্বাভাবিকভাবেই শত্রুপক্ষের নজরও সবসময় থাকে সেদিকেই, তাই সেনার তথ্য ফাঁস করতেও ব্যবহার করা হচ্ছে সেই চিরাচরিত পন্থাই, হানি ট্র্যাপ। মাধ্যম ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া। সেনা অফিসারদের বন্ধুত্ব কিংবা প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে গোপন তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা। সূত্রের খবর, ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, কোনো মেয়ের নামে সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সেনা অফিসারদের নানাভাবে প্রেমের মায়া জালে ফেলার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা। এমনটা যে হচ্ছে তার প্রমাণও মিলেছে হাতে নাতে। গত বছর ডিসেম্বরে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাবে গ্রেফতার করা হয় বায়ুসেনা আধিকারিক রঞ্জিতকে। জেরায় জানা যায়, ফেসবুকে দামিনী ম্যাকনট নামে এক মহিলা রঞ্জিতের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তার কাছ থেকে বহু তথ্য বের করে নিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে গোয়েন্দারা দাবি করেন দামিনী আদতে পাক গুপ্তচর। রঞ্জিতের কাছ থেকে পাওয়া তথ্য তিনি চালান করেছেন ISI এর কাছে। রঞ্জিতের আগে 2014 সালে এক সুবেদারও এভাবে হানি ট্র্যাপের ফাঁদে পড়ে অনুষ্কা অগ্রওয়াল নামে এক মহিলার কাছে বহু তথ্য ফাঁস করে দেন বলে অভিযোগ। 2008 সালে রয়ের অফিসার মনমোহন শর্মা হানি ট্র্যাপে পড়ে এক চীনা শিক্ষিকার কাছে বহু তথ্য ফাঁস করে দেন বলে অভিযোগ। 2007 সালেও রয়ের অফিসার রবি নায়ার এবং কেভি উন্নিকৃষ্ণনও হানি ট্র্যাপের শিকার হয়ে অনেক তথ্য ফাঁস করেন বলে অভিযোগ। হানি ট্র্যাপের সংস্পর্শ এড়াতে ভারতীয় সেনার তরফে কয়েক বছর আগে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, জওয়ানরা ফেসবুক, টুইটারে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু সেখানে পরিচিতি প্রকাশ করা যাবে না, না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শীর্ষ সেনা আধিকারিকদের বক্তব্য, অতীতেও দেখা গিয়েছে ফেসবুকে সেনার পরিচিতি জাহির করলে বা কোনো ছবি দিলেই বহু ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের কাছে বন্ধুত্ব পাতানোর অনুরোধ আসতে শুরু করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেনার তরফে জানানো হয়েছে, শুধু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারতীয় জওয়ানদের কার্যকলাপের উপর নজর রাখতেই ISI এই সাইবার শাখা খুলে ফেলেছে। তারা সর্বক্ষণ নজরে রেখে চলেছে কোন অফিসার কোথায় কি লিখছেন, কি ছবি দিচ্ছেন। ফলে দেশকে বাঁচাতে হলে এই ফাঁদ থেকে বাঁচতেই হবে। ABP আনন্দ। সমাজতাত্ত্বিক অভিজিৎ মিত্রের কাছে আসবে। অভিজিৎ বাবু, সাধারণ ব্ল্যাকমেলিং নয়, অর্থ এবং ক্ষমতার পাওয়ার সেন্টার যেখানে আছে সেখানে যৌনতাকে ব্যবহার করে গোপনতম তথ্যের নাগাল, সমাজের সর্বোচ্চ যে স্তর সেটা জড়িত হচ্ছে। এখানে সবচেয়ে যেটা ইন্ট্রিগিং ব্যাপার এবং আলোচ্য বিষয়, এবং তার কোনো এন্ড নেই এখনো অবধি, সেটা হচ্ছে যে নারীকে যে এইভাবে যে ব্যবহার, এটা যুগ যুগ ধরে চলছে। যারা ট্র্যাপড হচ্ছেন তারা কিন্তু অনভিজ্ঞ লোক নন, তারা নারী সম্ভোগ করেননি তা নয়। আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে, ঠিক যেমনি একটা ভার্জিন অ্যাট্রাকটিভ, তেমনি একটা ভেটারান ইকুয়ালি অ্যাট্রাকটিভ, মাচ মোর আর্টফুল, ট্যাক্ট। সো ট্যাক্ট হ্যাজ এ সেক্স পাওয়ার। ইট ইজ দ্য আর্ট অফ লাভ দ্যাট দে আর প্লেয়িং করে ট্র্যাপটা করছে। মেকানিজমটা কি ওটা
তুমি লিখেছো বটে যে দেখাচ্ছি যে মেকানিজমটা এখানে দেখাতে পারবে না, মেকানিজমটা সেইটাই রিয়েল আর্ট। সেই টেকনিকটা কি আসলে একটি প্রস্টিটিউট, আদারওয়াইজ তো ভারতবর্ষের 20 কন্যা যে কনসেপ্টটা যেখান থেকে হ্যাঁ 20 কন্যা, কিন্তু তাদের কোন ক্যাপাসিটি, কিন্তু এই মানুষগুলো যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তারা এত ভালনারেবল না, সেটা এইখানে আমার একটা খুব অড থিওরি আছে, সেটা হচ্ছে এই যে এই ভালনারেবিলিটিটা তাকে সেলিব্রিটি বানায়। ইউ ক্যানট বি গ্রেট উইদাউট এ স্ক্যান্ডাল, ইউ বিকাম এ হিরো অনলি থ্রু ইউর স্ক্যান্ডালস, পার্টিকুলারলি পলিটিক্যাল রেলমে। এটা তো যুগ যুগ ধরে নাম না করাই কোনো প্রয়োজন। ঠিকই বলছেন, একজন মানে বিখ্যাত মুখ্যমন্ত্রী মানে একটা মহিলার পেছনে আর কি পুরো রাষ্ট্রযন্ত্র মানে ব্যবহার করেছিলেন। এটা একটা সেলিব্রিটি ফরমেশনের কাজেতে এই নারীদের অসাধারণ ভূমিকা আছে, খুব নেগেটিভ ব্যাক এন্ডেড হয়ে গল্পটা দাঁড়াচ্ছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ক্যারেক্টার ডাজন্ট কাউন্ট। এখানে আবার ক্যারেক্টারটা কি, এখানে দেখুন তো ক্যারেক্টারলেসনেস ইজ দ্য ক্যারেক্টার, আদারওয়াইজ ইউ কান্ট গেট ইনটু দিস। কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি আসবো, তার আগে দর্শকদের একটু দেখিয়ে নিই যে প্রতিরক্ষা সংক্রান্ত যে ডিলগুলো হয়, এত কোটি টাকার এক একটা ডিল, প্রত্যেকটি ডিলকে কিন্তু লক্ষ্য করে দেখবেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিতর্ক তারা করে ফিরেছে। নানা ধরনের বিতর্ক প্রতিরক্ষা সংক্রান্ত এই চুক্তি যখন রূপায়িত হচ্ছে তার পথে কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে, কখনো বা সহায়ক ভূমিকা পালন করছে। দেখুন, মা মোদী সরকারের মন্ত্রী, নিজে বিজেপির সাংসদ, কেউ কেউ তো তাকে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষেও সওয়াল করছেন। বিজেপির এহেন শীর্ষ নেতা বরুণ গান্ধীর বিরুদ্ধেই হানি ট্র্যাপে পড়ে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁস করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সবসময় স্পর্শকাতর, কিন্তু এদেশে কেন কোনো প্রতিরক্ষা চুক্তি হলেই তাতে ঘুষ নেওয়া কিংবা অন্য অভিযোগ ওঠে? 1948 সালে স্বাধীনতার ঠিক পরেই জিপ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সে সময় ব্রিটেনে ভারতের হাইকমিশনার ছিলেন VK কৃষ্ণ মেনন। ইংল্যান্ড থেকে 200টি জিপ কেনার চুক্তি করেছিল ভারত, কিন্তু এসেছিল মাত্র 155টি, যা নিয়ে ঘোর বিতর্ক তৈরি হয়। বিতর্কে নাম জড়ায় কৃষ্ণ মেননের। 1987 সালে বোফোর্স কামান কেনার সময় 64 কোটি টাকা কমিশন দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধেও। পরে তাকে নির্দোষ ঘোষণা করে আদালত, কিন্তু অভিযুক্ত অস্ত্রদালার অত্যাবীয় কুৎকোচ্চিকে কোনোদিনই এদেশে আনতেই পারেনি সিবিআই। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় কফিন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। সেনাদের দেহ নিয়ে যাওয়ার জন্য কফিন কিনতে গিয়ে নাকি দুর্নীতি হয়েছিল। কয়েকজন সেনা অফিসারের সঙ্গেই বাজপেয়ী সরকারের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছিল। 1999 সালেই সামনে আসে তাহেলকা কেলেঙ্কারি। নিজেকে অস্ত্র ব্যবসায়ী পরিচয় দিয়ে এক ব্যক্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষ্মণের সঙ্গে দেখা করেন। স্টিংয়ে ধরা পড়ে বিজেপি সভাপতি ঘুষ নিচ্ছেন। 2008 সালে স্করপিয়ন সাবমেরিন চুক্তির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। নাম জড়ায় প্রাক্তন কংগ্রেস সাংসদের ছেলে অভিষেক বর্মার। বিজেপি জানিয়ে তোলপাড় শুরু করে। এখন সেই অভিষেক বর্মার বিরুদ্ধেই বিজেপিরই সাংসদ বরুণ গান্ধীকে হানি ট্র্যাপে ফেলে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য বের করে নেওয়ার অভিযোগ। এবিপি আনন্দ। আমি দ্রুত একবার শেষ পর্বে আসবো। স্বপনবাবু, খুব দ্রুত এই বিষয়ে কি একটা বিবৃতি আমরা সরকারের কাছ থেকে আশা করতে পারি? নিশ্চয়ই সরকার নিশ্চয়ই বিবৃতি দেবে, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে দিই। অভিষেক বর্মা যাকে নিয়ে বলা হচ্ছে, 1976 সালে তার বাবা শ্রীকান্ত বর্মা জার্নালিস্ট ছিলেন, তাকে রাজনীতিতে আনেন ইন্দিরা গান্ধী এবং তাকে রাজ্যসভার মেম্বার করেন। বীণা বর্মা 14 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন কংগ্রেসেরই, এবং তিনি কংগ্রেসের সভানেত্রী পর্যন্ত ছিলেন। তো এই যে সমস্ত এলিমেন্টগুলো যা এসছে সব কংগ্রেস থেকে উৎপাদন। আপনি বরুণ গান্ধীকে কাউন্ট করছেন? বরুণ গান্ধীর সম্বন্ধে এখনো পর্যন্ত এমন কিছু প্রমাণ আসেনি। কেউ অভিযোগ, এখনো অভিযোগ। ব্যাপারটা হচ্ছে যে অমিত শাহ দাদু, হ্যাঁ, বা আমাদের প্রাইম মিনিস্টারের দাদু, তারা হয়তো সিপিআই এর সঙ্গে যুক্ত ছিলেন, সেটা এখন আর কি করা যাবে। ইস্যুটা হচ্ছে যে ডিফেন্স মিনিস্টার একটা কথা বলেননি। দ্বিতীয়ত, তোমরা যেটা দেখাচ্ছ এই চিঠিতেই কিন্তু বলা আছে, কিছুদিন আগে তোলপাড় হয়ে গেল সাবমেরিনের সমস্ত গোপন তথ্যাদি অস্ট্রেলিয়ার একটা নিউজ পেপার ফাঁস হয়ে গেছে, এবং ভারতবর্ষে সেটা লজ্জা, অথচ সরকার কিন্তু এখনো সেটাকে স্বীকার করেনি সেটা। আর থার্ড হচ্ছে এটা বলা যে ডিফেন্স কনসালটেটিভ কমিটির মেম্বাররা বা বিভিন্ন সরকারি
বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত গোপন তথ্য তারা যে একেবারেই জানবেন না তা নয়। ইস্যুটা হচ্ছে অনেক সময় অ্যাকশনেবল পার্টটা তারা জানেন না, কিন্তু বিল্ড আপ পার্টটা তারা জানেন। নেগোসিয়েশন, টেন্ডারিং, কেন ডিলে হচ্ছে, এই সমস্ত জিনিসটাই ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে এই ধোঁয়াশা কাটাতে একদিকে যেমন বরুণ গান্ধী পরিষ্কার বলেছেন যে এই যাবতীয় বক্তব্য তিনি অস্বীকার করেছেন, মামলার হুমকি দিয়েছেন, পাশাপাশি দেশ জুড়ে নিঃসন্দেহে বিতর্ক শুরু হয়েছে। আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। আপনাদের সবার সপ্তাহান্ত মধুর কাটে, তবে হানি ট্র্যাপ ছাড়া। ভালো থাকবে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।